মঞ্চে আমন্ত্রণ জানাবো শ্রীমতী সৌমি সেনগুপ্তকে। তিনি আমাদের আলোকপাত করবেন স্বাধীনতা আন্দোলনে সর্দার প্যাটেলের ভূমিকা নিয়ে, এবং তার বক্তব্যের পর আমরা চলে যাব আমাদের কুইজ কন্টেস্টে। মাননীয় শ্রী শঙ্কর মণ্ডল মহাশয়কে এবং সেই সঙ্গে কৃতজ্ঞতা জানাই তকিপুর রাজলক্ষ্মী হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ মাহফুজ আহমেদ মহাশয়কে। উপস্থিত শিক্ষক শিক্ষিকা, বিশিষ্ট শিক্ষকবিদ, সমাজের গণ্যমান্য ব্যক্তিগণ, অভিভাবক যারা এসেছেন সবাইকে আমি আমার আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি। ছাত্রছাত্রী যারা তকিপুর স্কুল থেকে এসছো বা অন্যান্য বিভিন্ন স্কুল থেকে এসছো, তাদের প্রত্যেককে আমি আমার অন্তরে স্নেহ ভালোবাসা জানিয়ে আমি কিছু বলবো, কিন্তু আমার বেশি কিছু বলার নেই, কারণ আমার আগে যে স্যাররা বলেছেন তাদের বলাতে তোমরা অনেক সমৃদ্ধ হয়েছো, নতুন করে কিছু বলার অপেক্ষা থাকে না। তাও কয়েকটা কথা তোমাদের মধ্যে আলোচনা না করলেই নয় যে আজ তোমরা যখন এসেছো এখানে এই অনুষ্ঠানে, নিশ্চয়ই তোমরা সর্দার বল্লভভাই প্যাটেলের সম্পর্কে কোনো না কোনো তথ্য নিয়ে সমৃদ্ধ হয়ে ভবিষ্যতের কথা ভাবতেই এসেছো। তাহলে তোমাদের সঙ্গে কয়েকটা কথা আলোচনা করাই যেতে পারে। তো সবার আগে এই প্রশ্নটা উঠবে ছাত্রছাত্রীদের মনে যে আজকে সর্দার বল্লভভাই প্যাটেলকে নিয়ে এতটা আলোচনা করা হচ্ছে কেন? আজকে ভারতের এই যে রাজনৈতিক পরিস্থিতি, তাতে উনি কেন এতটা প্রাসঙ্গিক? তার কি ভূমিকা ছিল যে আজকে আমরা এই মানুষটাকে নিয়ে ভাবার একটা প্রয়োজন অনুভব করছি? সেটা বিবেচনা করে দেখতে গেলে আমাদের পিছিয়ে যেতে হবে ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে। মাত্র 22 বছর বয়সে ম্যাট্রিক পাশ করে সর্দার বল্লভভাই প্যাটেল অল্প টাকায় কিছু কাজে যোগ দেন, চাকরিতে, কিন্তু সেই টাকা ছিল খুবই সামান্য এবং তার পরিবার তাকে বলতো একরকম উনি দায়িত্ব জ্ঞানহীন। তো ওনার মনে হয়েছিল আমি জীবনে একটা পরিস্থিতিতে দায়িত্ব নেওয়ার মতো কিছু করে দেখাবো। তো সেই জেদের বশেই হোক যাই হোক, তিনি যা সঞ্চয় হয়েছিল সেই সঞ্চয়ের টাকা নিয়ে ইংল্যান্ডে চলে যান আইন পড়াশোনা করতে। আইন পড়াশোনা করতে তো টাকা নিয়ে চলে গেলেন, কিন্তু গিয়ে ওখানে পড়লেন চরম অর্থ সংকটে। তখন একটা বই কেনার টাকা নিয়ে উনি কি করে পড়াশোনা করবেন? বন্ধুদের বই নিয়ে কোনো মতে তখন অল্প সময়ের মধ্যে পড়াশোনা করে মাত্র 2 বছর বয়সে আইনের ডিগ্রিটা লাভ করলেন যে আমার কাছে আর টাকা নেই, আমি এভাবে নির্ভরশীল হয়ে থাকতে পারছি না, আমার দেশে ফিরতে হবে, আমাকে কিছু আয় করতে হবে, নাহলে আমি চলতে পারবো না। তিনি আইনজীবী হিসাবে প্রথমে গোধরা এলাকায় আইনে প্র্যাকটিস করা শুরু করেন, আস্তে আস্তে একটু একটু করে নাম করছেন। প্রথমেই যে ঘটনাটা ওনার মাথায় ওনাকে বিচলিত করেছিল যে ভারতবাসীদের জীবনযাত্রার মান এত নিম্নমানের কেন? তারা তো আর কিছু সুযোগ সুবিধা পেতেই পারে, তাদেরকে আরো কিছু দেয়া যেতে পারে। তো সেই উদ্দেশ্যেই কিছু কাজ করার জন্য তিনি আহমেদাবাদে 1917 সালে স্যানিটেশন কমিশনার পদে নিয়োগ করা হয়েছিল। সেখানে তিনি পরীক্ষা দেন এবং সেই পদে উনি নিযুক্ত হন। তো সেই পদে কাজ করতে গিয়ে একটা সময় কি হলো, ব্রিটিশ সরকারের সঙ্গে ওনার রীতিমতো মতবিরোধ হলো। কারণ ব্রিটিশ সরকার কখনোই চায়নি ভারতীয়দের জীবনযাত্রার মান উন্নতি হোক বা কিছু তাদের কোনো রকম ভালো হোক, শিক্ষার সুযোগ আসুক, সেই জিনিসগুলো ব্রিটিশ সরকারের উদ্দেশ্য ছিল না। তো এই মতবিরোধ ক্রমাগত চলতে চলতে ওনার ব্রিটিশ সরকারের প্রতি ধীরে 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 একটা বিতৃষ্ণার জায়গা তৈরি হচ্ছিল। এরই মধ্যে তিনি একটি অনুষ্ঠানে গান্ধীজির সংস্পর্শে আসলেন। গান্ধীজির সঙ্গে তার পরিচয় হলো। গান্ধীজির যে মতাদর্শ, সেই মতাদর্শের সংস্পর্শে এসে তার মনের মধ্যে একটা অদ্ভুত ভাবান্তর হলো। তিনি ভাবলেন যে আমি এতদিন ধরে কি করছি, আমার তো দেশের জন্যই দায়িত্বটা নেওয়া উচিত। তিনি গান্ধীজিকে গিয়ে
করতে চাই। তার অনেক উল্লেখযোগ্য ঘটনা, তার মধ্যে একটি হলো গুজরাটের কায়রা বলে একটি জায়গায় প্রচণ্ড বন্যা হয়েছিল এবং সমস্ত ফসল নষ্ট হয়ে যায়। ব্রিটিশ সরকার কিন্তু এই পরিস্থিতিতে কৃষকদের ওপর চাপিয়ে দেওয়া কর প্রত্যাহার করতে কোনোভাবে রাজি হয়নি। তারা চাপ দিয়েছিল প্রশাসন হোক না হোক তুমি কর দিতে বাধ্য। কৃষকরা হার মানেনি, তারা ভাগে ভাগে ব্রিটিশদের এই অন্যায় আচরণের প্রতিবাদে লড়াই করছিল। এরই মধ্যে সর্দার বল্লভভাই পটেল কৃষকদের সেই আন্দোলনকে এক জায়গায় সংহত করেন, করে তিনি ব্রিটিশদের বিরুদ্ধে একটা কৃষকদের জোরালো আন্দোলন গড়ে তোলেন। এই আন্দোলনের ফলে একটা সময় ব্রিটিশ সরকার কৃষকদের সঙ্গে চুক্তিতে আবদ্ধ হয়ে তাদের যে ফসলের কর সেই বছরের মতো তারা প্রত্যাহার করতে বাধ্য হয়। কৃষকরা ভীষণ খুশি হয় তাদের এই আন্দোলনে এবং তারা তাকে তাদের নেতা হিসাবে মেনে নিয়ে সর্দার বলে তাকে ডাকতে শুরু করেন এবং সেই সর্দার নামটাই পরবর্তীকালে ধীরে 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 ভারতের কাশ্মীর থেকে হিমাচল থেকে কন্যাকুমারী পর্যন্ত ছড়িয়ে পড়ে, তার নামের সঙ্গে সর্দার কথাটা শব্দটি জুড়ে যায়। এবার চলে আসি 1919 সালে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। গান্ধীজি ডাক দিলেন অসহযোগ আন্দোলনে। সারা ভারত জুড়ে অসহযোগ আন্দোলনে এক উত্তাল পরিস্থিতি। এই আন্দোলনকে সমর্থন করে পটেল শুরু করলেন সারা ভারত জুড়ে একটা সফর, জাতি সফর। তার কাজ কি ছিল না ভারতবাসীকে এই আন্দোলনের জন্য ঐক্যবদ্ধ করে তোলা, আর যার যেমন সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী কিছু অর্থ সংগ্রহ করা। কারণ ভারতীয়দের হাতে তো অর্থ নেই। ভারতীয় যারা ধনী বা দরিদ্র যিনি স্বেচ্ছায় কিছু অর্থ দান করবেন এই তহবিলে, সেই তহবিলের অর্থ সংগ্রহ করেই গড়ে তুলতে হবে অসহযোগ আন্দোলন। এই পটভূমিতে আবার হলো কৃষকদের সমস্যা। 1928 সালে বারদৌলিতে কৃষকদের ওপর কর বৃদ্ধি করলো ব্রিটিশ সরকার। কৃষকরা আচমকা চাপিয়ে দেওয়ায় বাড়তি কর দেওয়ার জন্য তাদের সামর্থ্য ছিল না। তারা প্রতিবাদ করলো। টানা 6 মাস ধরে চললো এই প্রতিবাদ। এই প্রতিবাদের নেতৃত্বে একটাই মানুষ, সর্দার বল্লভভাই পটেল। শেষ পর্যন্ত আবার পিছু হটতে বাধ্য হলো ব্রিটিশ সরকার, বাধ্য হলো কর ফিরিয়ে নিতে। কিন্তু ব্রিটিশ সরকারের কুনজরে পড়লেন সর্দার বল্লভভাই পটেল। 1930 সালে গান্ধীজির নেতৃত্বে যখন লবণ সত্যাগ্রহ আন্দোলন শুরু হয়, ব্রিটিশ সরকার সব থেকে বেশি ভয় পেল একটাই মানুষকে, তিনি সর্দার বল্লভভাই পটেল। সাথে সাথে একটা অজুহাত তৈরি করে পটেলকে তারা কারাবন্দী করলো। কিন্তু বন্দী থাকাকালীন পটেল হার মানলেন না। ওই অবস্থাতেই তিনি গুজরাটে লবণ সত্যাগ্রহের আন্দোলনের নেতৃত্ব দিলেন জেলের মধ্যে থেকে। গান্ধী বাধ্য হলেন তৎকালীন ভাইসরয় লর্ড আরউইনের সঙ্গে চাপ দিতে যে পটেলকে এই মুহূর্তে মুক্তি দেওয়া হোক। কি অন্যায়, তাকে কিভাবে জেলে বন্দী করে রাখা হয়েছে। গান্ধীর সঙ্গে হলো ভাইসরয় আরউইনের চুক্তি। 1931 সালে বিখ্যাত গান্ধী আরউইন চুক্তি। কারাগার থেকে মুক্তি পেলেন বল্লভভাই পটেল। আবার শুরু করলেন স্বাধীনতা আন্দোলনে তার কর্মকাণ্ড। এরপরের কথায় আমরা আসছি, সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকায় তাকে দেখা গেছিল 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন। সারা দেশ জুড়ে যে ভারত ছাড়ো আন্দোলনের রেশ, এর মধ্যেই লুকিয়েছিল ভারতের স্বাধীনতার আন্দোলনের মূল যে কারিগরি শক্তি। এতদিন অনেক আন্দোলন হয়েছে, কিন্তু ভারত ছাড়ো আন্দোলনে ব্রিটিশ বাধ্য হলো ভাবতে যে না, এবার ভারতকে স্বাধীনতা দিতেই হবে। কিন্তু বল্লভভাই পটেলের ভূমিকা তাদেরকে আবার আশঙ্কিত
যে যাতে পটেল বাইরে বেরিয়ে এসে আন্দোলনকে কোনো রকম ভাবে প্রভাবিত করতে না পারে। পটেল তারপরে মুক্তি পেলেন, কিন্তু 45 সালে ভারতের যে স্বাধীনতার ঘোষণার পরিকল্পনা, তাতেই ঠিক হলো যে 562টি দেশীয় রাজ্য আছে যা কোনো রাজা বা নবাব বা নিজাম পরোক্ষভাবে ব্রিটিশ সরকারকে কর প্রদানের মাধ্যমে শাসন করতেন, তারা হয় ভারতের অন্তর্ভুক্ত হবে, অথবা পাকিস্তানের অন্তর্ভুক্ত হবে, অথবা স্বাধীন দেশীয় রাষ্ট্র হিসেবে স্বাধীনতা লাভ করবে। এইরকম পরিস্থিতিতে স্বাধীনতা সংগ্রামীদের মাথায় তো হাত, ভারত যদি এতগুলো টুকরোতে ভাগ হয়ে যায় তাহলে এই স্বাধীনতার কি মূল্য আছে? ব্রিটিশেও একটা এরকম ভাবে চাল চাললো যে এতগুলো টুকরো হওয়া দেশ নিয়ে ভারত কিছুতেই স্বাধীনতা লাভ করতে পারবে না একটা স্টেজে এসে, এই কারণে ভারতকে স্বাধীনতা দেওয়া থেকে আমরা সরে দাঁড়াবো। কিন্তু এই মুহূর্তে যিনি সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন, সেই ভূমিকা হলো লৌহ মানবের ভূমিকা। কে ছিলেন সেই ভূমিকায়? সর্দার বল্লভভাই প্যাটেল। তিনি কি করলেন? প্রত্যেকটা রাজ্যের সঙ্গে আলাদা করে কথা বলে তাদেরকে ভারতের অন্তর্ভুক্ত হওয়ার জন্য প্রস্তাব দিতে শুরু করলেন। বিভিন্ন রাজ্যের বিভিন্ন রকম দাবি, কতটা মানা হবে কতটা মানা হবে না, তাদের সঙ্গে বোঝাপড়া করে করে ছোট ছোট দেশীয় রাজ্যগুলোকে প্রথমে ভারতের অন্তর্ভুক্ত করলেন। তারপর ধীরে ধীরে কিছু রাজ্য ভারতের, কিছু পাকিস্তানের, এইভাবে হতে লাগলো। এর মধ্যে সব থেকে সমস্যা করলো 3টি রাজ্য: কাশ্মীর, জুনাগড়, হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ পাকিস্তানের অন্তর্ভুক্তি চেয়েছিল, জুনাগড় পাকিস্তানের অন্তর্ভুক্তি চেয়েছিল, আর কাশ্মীর চেয়েছিল একটি স্বাধীন দেশ হিসাবে অবস্থান করতে, যা ভারতের রাজনৈতিক ইতিহাসের পক্ষে, মানে রাজনৈতিক যে গঠন তার পক্ষে খুব ভালো ছিল না। সেই কারণে পটেল তখন কি করলেন যে রাজনীতিতে সবই চলে, সেনা বাহিনী পাঠিয়ে হায়দ্রাবাদকে অন্তর্ভুক্ত করলেন, জুনাগড়কে চাপ দিলেন অন্তর্ভুক্ত হতে। পাকিস্তান সেনাবাহিনী যখন জম্মু কাশ্মীরকে দখল করার জন্য শ্রীনগরে প্রায় চলে এসছে, তখন কাশ্মীরের রাজার সঙ্গে উনি একটি চুক্তিতে এলেন যে তোমাকে আমি সাহায্য করতে পারি ভারতীয় সেনা দিয়ে, কিন্তু ভারতের অন্তর্ভুক্ত তোমাকে হতে হবে। কাশ্মীরের রাজা দেখলেন আর অনুপায় তিনিও ভারতের অন্তর্ভুক্ত হলেন। এইভাবেই গড়ে উঠল আধুনিক ভারতের মানচিত্র। 1947 সালে 15ই আগস্ট ভারত স্বাধীন হলো। প্যাটেল হলেন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী এবং ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী। এইভাবেই চলছিল। এবার 1950 সালে তার মৃত্যু হলো 15ই ডিসেম্বর। কারণ এই মৃত্যুর কারণ হিসাবে আমরা যেটা দেখি, ইতিহাসে একই কথা বলে যে গান্ধীজির মৃত্যু তার মনে এতটাই প্রভাব পড়েছিল, তিনি মানসিকভাবে এত ভেঙে পড়েছিলেন যে তিনি তারপরে আর বিশেষ কোনো ভূমিকা নিতে পারেননি। আস্তে আস্তে তার শরীর ভেঙে পড়ে, তিনি মারা যান। বর্তমানে গুজরাটে নর্মদা উপত্যকার কোভাটিগায় নির্মিত হয়েছে 597 ফুট উঁচু স্ট্যাচু অফ ইউনিটি, সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি। এই মূর্তি সারা পৃথিবীর কাছে মাথা উঁচু করে ভারতের পক্ষ থেকে একটাই বার্তা দিচ্ছে যে ভারতের একতা শেষ হয়ে যায়নি, ভারতের শক্তি হচ্ছে একতা। এই একতার শক্তিতে ভারত আজকে এগিয়ে যাবে। এই একতার স্বপ্ন নিয়ে ভারত একদিন বিশ্বের শ্রেষ্ঠ দেশ হয়ে উঠবে। আর এই স্বপ্ন ভারতবাসীকে দেখিয়েছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। সেই কারণেই তিনি আজও আমাদের কাছে চিরস্মরণীয়, তিনি আজও প্রাসঙ্গিক এবং তিনি আমাদের মনে বেঁচে থাকবেন ভারতের একতার প্রতিবিম্ব হয়ে। নমস্কার। অনেক অনেক ধন্যবাদ জানাই ম্যামকে। এরপর আমি দীপক কুমার ভুনিয়া স্যারকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য তাকে অনুরোধ করছি এবং তোমাদের
হয়েছে তাদের নামগুলো আমি একটু অ্যানাউন্স করে দিই। স্যার যখন বক্তব্য রাখবেন তোমরা একটু প্রস্তুত থেকো, স্যারের বক্তব্য হয়ে যাওয়ার পরে কিন্তু তোমরা মঞ্চে চলে আসবে। টিম এ টাকি স্কুল গার্লস হাই স্কুল, শ্রাবন্তী ঋষি দাস এবং ঈশিকা দাস। টিম বি কুমারপুকুর হাই স্কুল, শাকিব গাজী, রিমা খাতুন। টিম সি টাকি গার্লস হাই স্কুল, রিমা বিশ্বাস, অদিতি সরকার। টিম ডি টকিপুর রাজলক্ষ্মী হাই স্কুল, পূরবী বর্মন, জুলকার নাইন গাজী। টিম ই টাকি গার্লস হাই স্কুল, ইতিকা দাস, অললিকা মণ্ডল। টিম এফ টকিপুর রাজলক্ষ্মী হাই স্কুল, মোহাম্মদ আরমান মণ্ডল, মোহাম্মদ শামীম সর্দার। টিম জি টাকি গার্লস হাই স্কুল, প্রত্যুষা বর্মন, তামান্না পারভিন। টিম এইচ মুরারিশা চৌমাতা, আমিনিয়া হাই মাদ্রাসা, নফিসা খাতুন, অতীক্ষা খাতুন। টিম আই মুরারিশা চৌমাথা, আমিনিয়া মাদ্রাসা, ফারহানা খাতুন এবং তানজিবা খাতুন। তোমরা সবাই প্রস্তুতি নাও, স্যারের সংক্ষিপ্ত বক্তব্যের পর আমরা চলে যাব আমাদের কুইজ কন্টেস্টে। কালকে অক্ষর প্যাটেল ক্যাচ ক্যাটল দেখেছো? কে কে দেখেছো? Good. আর কালকে যে বলেছিলাম বন্ধ করে দিই, বলবো কিছু? কালকে যে বলেছিলাম তোমাদের যে স্বপ্ন দেখতে হবে, আর 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 কি বড় হতে গেলে স্বপ্ন দেখতে হবে। সর্দার বল্লভভাই প্যাটেলের যুবকদের প্রতি এবং তোমরা যারা জেন জেড নতুন জেনারেশন তাদের প্রতি, তাদেরকে এগোতে হবে, বড় হতে হবে। এবং সেটা তোমরা প্রত্যন্ত সুন্দরবনে বা তোমাদের যেখানে যার বাড়ি সেইখানে বসে একটা মুঠোফোন থাকলেই তোমরা এই কাজগুলো করতে পারো। আজকে আমার বিশেষ কিছু বলার নেই, কালকে আমি তোমাদেরকে আহ্বান জানিয়ে এই কথাগুলো বলেছি, বিশেষভাবে বলেছি। এবং আমার খুব দুঃখ, মানে আমি তো কালকেও বলেছি, আমি যদি তোমাদের জেনারেশনে জন্মাতে পারতাম তাহলে খুব ভালো লাগতো। আমি অনেক বড় হওয়ার আরো স্বপ্ন দেখতাম। স্বপ্ন ছাড়া জীবনে বড় হওয়া যায় না। আর স্বপ্ন দেখলেই শুধু হবে না, তোমরা তাহলে বুঝবে কি করে কোন স্বপ্নটা আমি কতটা দেখবো কতটা দেখবো না। একটি ছেলে যে তো তুমি বুঝবে কি করে যে তুমি যে স্বপ্ন দেখছো সেই স্বপ্নটা কতটা বাস্তব কতটা অবাস্তব। এরও একটা খুব সুন্দর ফর্মুলা আছে। তোমরা যারা কচি কাচারা যারা স্কুলে পড়ছো, প্রতি মুহূর্তে মনে রাখবে একটা খুব ছোট্ট, আমরা তো অঙ্কের লোক, ফিজিক্সের লোক, ন্যাচারালি সবসময় আমরা গবেষণাই করি বা যাই করি, আমরা সবসময় সাধারণ ফর্মুলাকে প্রতিটা ক্ষেত্রে অ্যাপ্লাই করতে চাই। একটা খুব ছোট্ট সমীকরণ, ইকুয়েশন তোমাদেরকে আমি বলবো, সেইটাকে যদি মাথার মধ্যে রাখো তাহলে দেখবে জীবনের অধিকাংশ ক্ষেত্রে, অধিকাংশ বড় বড় ক্ষেত্রে, বড় বড় মনীষীরাও সারা জীবনে সফল। তারা কি, এই তোমরা একটু শোনো না, তোমরা চলে যাচ্ছ কেন, কথাটা শোনো, তোমাদের কাজে লাগবে। সেটা হচ্ছে একটা অঙ্কের ছোট্ট ছোট্ট সূত্র। সেটা হলো কি, 2 আর 2 যোগ করলে কত হয়? 5। হ্যাঁ, 7, 4, 3 হয় না? এক্স্যাক্টলি, 2 দিয়ে যোগ করলে 4 হয়। তোমরা যদি স্বপ্ন দেখো যে 2 আমার
সামর্থ্য বা আমি যেটা করতে পারি, স্বপ্ন দেখছি 2, আমি করতে পারি 2, স্বপ্ন আমার 4 হচ্ছে কিনা। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যদি তোমরা 2 যোগ করলে 4 হয়, এইটাকে যদি এইখানের মধ্যে গেঁথে নাও, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তোমরা সফল হতে পারবে, ঠকবে না, এটুকু তোমাদেরকে বলবে। স্বপ্ন দেখতে হবে এবং পৃথিবীকে জয় করার স্বপ্ন দেখতে হবে, যেটা আমাদের আমাদের সর্দার বল্লভভাই প্যাটেল যে স্বপ্ন দেখেছিলেন, যে আহ্বান করেছিলেন যুব সমাজের প্রতি, তৎকালীন যুগে তো নয়, এখন যখন স্কুল কলেজ ছিল না, মুঠোফোন ছিল না, মোবাইলের কোনো অ্যাপস ছিল না, আমরা যখন কম্পিউটার শিখি তখন তো তোমাদের জন্মও হয়নি, তখন উইন্ডোজ আবিষ্কার হয়নি, কারণ মিনি কম্পিউটার ছিল। আজকে ডেভেলপ হয়ে কোথায় এসে পৌঁছেছে, দেখলে অবাক হয়ে যায়। তো যাই হোক, তোমাদেরকে এই কথাটা মনে রাখতে হবে। এইটা যদি মনে রাখতে পারো তাহলে বড় হতে পারবে। একটা ছোট্ট একটা ছেলে যে তোমাদের থেকেও প্রত্যন্ত জায়গা থেকে জন্মেছিল, আজ থেকে ধরো প্রায় 100 বছর আগে, সে ছোটবেলায় তার বাবা ফিশারম্যান, সে ছোটবেলায় সকালবেলায় 2 ঘন্টা সময় পেত, সকালবেলায় বাড়িতে বাড়িতে খবর কাগজ বিলি করে করে আসতো, বাবার যাতে অর্থের সংস্থান হয়। সেই ছেলেকে আমরা পরবর্তীকালে দেখেছিলাম ভারতের মিসাইল ম্যান। কে কে রাইট। আরেকটি ছেলে যে স্কুলে যাচ্ছে, তোমাদের মতো স্কুলে যেতে যেতে দেখলো একটা লজ্জাবতী লতা হাত লাগালে তার বন্ধুরা বলছে সরি, তো কুকড়ে যায়। বাবাকে জিজ্ঞেস করছে, বাবা গাছেরও কি প্রাণ আছে? তার বাবা বলছে থাকতে পারে, আমাদের বেদ পুরাণে তো এইসব কথা বলে গেছে। সে পরবর্তীকালে বিজ্ঞানী হলো, পৃথিবীকে বললো যে হ্যাঁ, গাছেরও মানুষের মতো প্রাণ আছে। সেই যন্ত্রে তার রেকর্ড হয়, ক্রিস্টোগ্রাফ। তো যাই হোক, এটাতে অনেক কথা বলার আছে, আমি তোমাদেরকে ওইটাই বলতে এসেছি, 2 যোগ করলে কথা হয়, রাইট। কালকে অক্ষর প্যাটেল না কার কোন ক্যাচটা ভালো হয়েছিল, যাকে তোমরা ভুলে গেছো। তো ভুললে খেলাধুলা ভুললেও ক্ষতি নেই, তবে খেলাধুলাটাকেও করতে হবে। এই বলে সবাইকে আগামী দিনে আমরা আমার শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। গতকাল অনেক কথা বলেছি, আজকে তোমাদের এখানে কুইজে আসতে হবে। ধন্যবাদ।